হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে ২০২৫ সালে অ্যামাজনে আপনারা যদি বিজনেস করতে চান, তাহলে সেটা কিভাবে শুরু করা উচিত, কি আমাদের প্রয়োজন হবে এবং বিজনেসের ধাপগুলো কি? বিজনেসের ধাপগুলো বলতে আমি বোঝাতে চাচ্ছি যে অনেকেই জানে না, বিশেষ করে যারা নতুন, তারা হচ্ছে অ্যামাজনে বিজনেস করতে হলে কোথা থেকে শুরু এবং কোথায় হচ্ছে শেষ, এর মাঝখানের যে ধাপগুলো, কোনটার পরে কোন কাজটা করতে হবে, সেই কাজগুলো সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। সুতরাং এই ধাপগুলো যদি আপনারা সংক্ষেপে জেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা শুরু এবং শেষের একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমাকে বিজনেসটা এইভাবে করতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা, কারণ আপনার টোটাল যে এটা বিজনেস যে প্রসেসটা, এটা যদি এলোমেলো অবস্থায় থাকে আপনার মাথার মধ্যে, আপনি যদি না বুঝতে পারেন, তাহলে কোনটার পরে কোন কাজ সেটা বোঝা যায় না। এবং এটা না বুঝতে পারলে আপনার কাজগুলো ভুল হয়ে যেতে পারে এবং আপনার কাজগুলো লেন্দি হয়ে যেতে পারে। সেজন্য এটা খুবই বোঝা গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ২০২৫ সালে কিভাবে আপনি অ্যামাজনে বিজনেস করতে পারেন সে ব্যাপারে একটা ধারণা পাবো। আসলে সংক্ষিপ্ত হলেও এটা একটা কমপ্লিট গাইড। আপনারা যারা অ্যামাজনের নাম শুনেছেন বা শোনেননি, তারা আপনারা জানেন যে অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। জেফ বেজোসের এটা মালিকানা এবং হচ্ছে ২১টা দেশে এখনো পর্যন্ত এটার অপারেশন আছে এবং মিলিয়নস অফ সেলার এখানে বিলিয়নস অফ প্রোডাক্ট সেল করে থাকে। তো অনেক প্রোডাক্ট, অনেক কাস্টমার এবং এখানে প্রচুর অপরচুনিটি। আপনার বিজনেসে যদি আপনি সাকসেস হতে পারেন কোনোভাবে, তাহলে এখানে অনেক ভালো প্রফিট করা সম্ভব। এটা আপনারা যারা একটু খোঁজখবর রাখেন তারা সবাই জানেন, কারণ হোলসেল প্রাইসে অনেক কমে প্রোডাক্ট পাওয়া যায়। বিভিন্ন মার্কেট প্লেস আছে। আমি যদি চায়না আলিবাবার কথা বলি, তো হোলসেল প্রাইসটা অনেক কমে পাওয়া যায় এবং এখান থেকে আপনি অ্যামাজনে নিলে অনেক গুণ দামে, আপনি বেশি দামে প্রোডাক্ট সেল করতে পারবেন। এটাই মূলত হচ্ছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজি। তো আলিবাবা ছাড়া যে অন্য কোনো জায়গায় নাই আপনার ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার প্রোডাক্ট সোর্সিংয়ের, সেটা না। আলিবাবা হচ্ছে মোটামুটি এমন একটা মার্কেট প্লেস চায়নার, যে সারা ওয়ার্ল্ড এখন হচ্ছে চায়নার উপরে বিজনেসে নির্ভরশীল হয়ে গিয়েছে। তাদের স্থানীয় সোর্সিং তো আছেই, কিন্তু তারপরেও মোটামুটি এমন কোনো দেশ আমার মনে হয় যে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যেখানে হচ্ছে চাইনিজ কোনো প্রোডাক্ট নেই। তো যাই হোক, আমরা হচ্ছে এখন শুরু করতে যাচ্ছি যে কিভাবে ২০২৫ সালে আপনি অ্যামাজনের বিজনেসটা শুরু করতে পারেন, সেই ধাপগুলো বা প্রক্রিয়াগুলো কি। প্রথমেই যদি বলি, তাহলে হচ্ছে আপনাকে অ্যামাজনের বিজনেস মডেল নির্বাচন করতে হবে। অ্যামাজনের বিজনেস মডেল বলতে আমরা সাধারণত বুঝি যে প্রাইভেট লেভেল, হোলসেল এবং আর্বিট্রেজ। এর বাইরেও আর একটা ছিল, সেটা হচ্ছে ড্রপ শিপিং। কিন্তু ড্রপ শিপিংয়ের আসলে এত নিয়মকানুন এবং ইউএসের বাইরে সাধারণত ড্রপ শিপিং এখন আর খুব একটা অ্যালাউ করে না। ২০২১ সালের পর থেকে অ্যামাজন ড্রপ শিপিংয়ের অ্যাকাউন্টগুলো হচ্ছে গণহারে বন্ধ করা শুরু করেছে। সুতরাং ড্রপ শিপিং নিয়ে আমরা কথা বলবো না। আপনি চাইলে প্রাইভেট লেভেল করতে পারেন, আপনি চাইলে হচ্ছে হোলসেল করতে পারেন, আপনি চাইলে অনলাইন আর্বিট্রেজ বা রিটেল আর্বিট্রেজ করতে পারেন। তো খুব সংক্ষিপ্তভাবে আমি যদি বলি যে প্রাইভেট লেভেল বলতে আপনি বুঝতেই পারতেছেন যে লেভেলটা আপনার নিজের প্রাইভেট। অর্থাৎ আমরা যত ব্র্যান্ডিং দেখি আমাদের দেশের কথাই যদি আমরা ধরি, আপনি আপনার নিজের লোগো দিয়ে, নিজের কোম্পানি দিয়ে আপনি প্রোডাক্ট যদি সেল করেন, তাহলে সেটা হচ্ছে প্রাইভেট লেভেল। এমনকি আপনি যদি নিজের প্রোডাক্ট মানে নিজের ব্র্যান্ডিংয়ে সেল নাও করেন, সেটাকেও আমরা প্রাইভেট লেভেল বলি। যেমন জেনেরিক প্রোডাক্ট, এরকম মিলিয়নস অফ প্রোডাক্ট আছে অ্যামাজনে যেসব প্রোডাক্টের কোনো আসলে ব্র্যান্ড নেম নাই, জেনেরিক। আপনারা নিজেও জানেন যে অনেক কিচেন আইটেম আছে, টয় আইটেম আছে, অনেক প্লাস্টিকের আইটেম আছে, পলিথিন আছে, বা এই টাইপের অনেক ছোট ছোট গ্যাজেট আছে যেগুলোর আসলে কোনো ব্র্যান্ড মানুষ খোঁজে না, বাজারে যায় যে কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসে। তো এরকম টাইপেরও কিন্তু প্রোডাক্ট আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে জেনেরিক। এগুলো মূলত আসলে প্রাইভেট লেভেলের মধ্যে আমরা ধরি। এর জন্য নির্দিষ্ট আলাদা কোনো মডেল কিন্তু অ্যামাজনে ডিফাইন করা নাই। তো আমরা যদি তাহলে বলি যে এটা হচ্ছে প্রাইভেট লেভেল, আপনি নিজের লোগো দিয়ে, নিজের কোম্পানি দিয়ে আপনি নিজের কোম্পানি খুললেন এবং সেখান থেকে প্রোডাক্ট বের করে আপনি সেল করলেন।
তো এটা সংক্ষিপ্তভাবে আপনি নিজেই যে ম্যানুফ্যাকচারার হতে হবে এরকম না। আপনি যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে আপনি যখন বলবেন যে আমার নামে বা আমার লোগো দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে দাও, তারা দিবে, সেই প্রোডাক্ট আপনি অ্যামাজনে সেল করবেন, ব্যাস প্রাইভেট লেভেল হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার হোলসেল মূলত সহজ কথায় যদি আমি বলি তাহলে অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে সরাসরি সেটা হচ্ছে হোলসেল বা হোলসেল মডেল। ধরেন আপনি ইউনিলিভারের প্রোডাক্ট সেল করবেন, আপনি অ্যাপলের প্রোডাক্ট সেল করবেন, অথবা আপনি হচ্ছে এরকম যে কোনো একটা কোম্পানির আপনি প্রোডাক্ট সেল করবেন। এখন ওই কোম্পানি যদি আপনাকে ডিস্ট্রিবিউশনশিপ দেয় বা রিসেলিং সার্টিফিকেট দেয় বা অনুমতি দেয়, আপনি সেই প্রোডাক্টটা অ্যামাজনে নিয়ে এসে যদি আপনি সেল করেন তাহলে এটাকে বলা হচ্ছে হোলসেল। এটা হচ্ছে খুবই সাধারণ এবং সংক্ষিপ্ত ভাষায় যদি আমি বলি। তো সাধারণত দেখা যাচ্ছে যে বড় বড় যে আপনার কোম্পানি আছে তারা সবাইকে আর কি ওরকম চাইলেই ডিস্ট্রিবিউশনশিপ বা হচ্ছে আপনার রিসেলিং সার্টিফিকেট দেবে না, কারণ তারা হচ্ছে B2B বিজনেস করে, অর্থাৎ বিজনেস টু বিজনেস, অর্থাৎ তারা যেরকম হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার তারাও দিবে এরকম রিনাউন্ড বা বড় কোনো ডিস্ট্রিবিউশন বা হচ্ছে এরকম কাউকে যে ডিস্ট্রিবিউশনে বিজনেস করে, যে হচ্ছে হোলসেলার। তো সাধারণ আমরা যে কেউ চাইলেই এটা পাওয়া যাবে না, এটা পাইতে গেলে কিছু প্রসেস আছে, খুব বেশি জটিল না, বাট একটু চাইলেই চেষ্টা করলেই এটা পাওয়া যায়। হয়তো মানে কোম্পানির তো অভাব নাই, ব্র্যান্ডের তো অভাব নাই, আপনি চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ড, অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, যে কোনো ব্র্যান্ড একটা বা দুইটা আপনি যদি এরকম রিসেলিং সার্টিফিকেট নিতে পারেন বা অনুমতি নিতে পারেন তাহলে ভালো বিজনেস করা যায়। এবং এটা মোটামুটি প্রাইভেট লেভেলের তুলনায় এটা রিস্ক কম, কারণ হচ্ছে আপনি এখন ইউনিলিভারের যদি সাবান শ্যাম্পু বিক্রি করেন ধরে নেন, তাহলে এগুলো তো আসলে মার্কেটিং করার প্রয়োজন হয় না, যার জন্য এখানে আপনার খরচ কম এবং এইসব প্রোডাক্ট মানুষ এমনিই অ্যামাজনে আসে, এমনিই মানুষ কেনে, কারণ আপনার এই টাইপের যে হাউস হোল্ড গুডস কিন্তু প্রতিদিন মানুষের দরকার হয়। সুতরাং এগুলোর জন্য আলাদা আপনার কোনো দেওয়ার দরকার হয় না, মার্কেটিংয়ের দরকার হয় না, অলরেডি ওই ব্র্যান্ডটা মার্কেটে পরিচিত আছে, সারা ওয়ার্ল্ডে চেনে। সুতরাং আপনি জাস্ট প্রোডাক্ট হোলসেল প্রাইসে কিনবেন আর সেল করবেন। তবে যেন তেন কোম্পানির যদি আপনি প্রোডাক্ট সেল করতে যান সেটা কিন্তু খুবই রিস্কি জিনিস, এবং অ্যামাজনে আপনি তাহলে একটা সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সুতরাং হোলসেল ইসে যদি যান, মডেলে যান, তাহলে চেষ্টা করবেন যে খুব বড় ব্র্যান্ড যদি না পারেন, মোটামুটি একটা ভালো ব্র্যান্ড যেটা হচ্ছে অ্যামাজন অ্যাপ্রুভ করবে, মানে অ্যামাজনের পার্টেও মেনে নেওয়ার ব্যাপার আছে, তো অ্যামাজন মেনে নেবে এরকম একটা মোটামুটি ব্র্যান্ডের প্রোডাক্ট রিসেল করা ভালো। এরপরে হচ্ছে আরবিট্রেজের মূলত দুইটা ভাগ, একটা হচ্ছে অনলাইন আরবিট্রেজ, একটা হচ্ছে রিটেল আরবিট্রেজ। আমি প্রথমে বলি রিটেল আরবিট্রেজ হচ্ছে সরাসরি আপনি অন্য কোনো রিটেল স্টোর থেকে, মানে হোলসেল না, অন্য কোনো রিটেল স্টোর থেকে ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট কিনে নিয়ে এসে অ্যামাজনে ডিসকাউন্ট ছাড়া বা আরেকটু কমে প্রাইসটা কম্পেয়ার করে, আপনি হয়তো 50% কিনছেন ডিসকাউন্টে, আপনি হয়তো 20% ডিসকাউন্টে সেল করছেন, অথবা ডিসকাউন্টে দিলেন না, ফুল যে আপনার হচ্ছে রেটেড প্রাইস আছে সেটা নিয়ে আপনি সেল করছেন। এরকম যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে রিটেল আরবিট্রেজ। ধরেন আপনি আমেরিকাতে থাকেন, আপনি অস্ট্রেলিয়া থাকেন, আপনি সিঙ্গাপুরে থাকেন, অথবা আপনি দুবাইতে থাকেন, আপনি দেখলেন যে হচ্ছে একটা শপে গেলেন বা সুপার শপে গেলেন, হয়তো ওয়ালমার্ট হতে পারে, সুপার শপ, যেখানে আপনি গেলেন, আপনি হচ্ছে যে কোনো প্রোডাক্ট আপনি দেখলেন যে ডিসকাউন্টে সেল হচ্ছে, অ্যামাজনের তুলনায় প্রাইস অনেক কম, আপনি অ্যামাজনে চেক করে নিলেন, নেওয়ার পরে ওই প্রোডাক্টটা আপনি অনেক পরিমাণে কিনলেন, কেনার পরে আপনি হচ্ছে বাসায় নিয়ে আসলেন, নিয়ে এসে ওটার প্রাইস ট্যাগ সব কিছু রিমুভ করে আপনি নতুন করে প্রাইস ট্যাগ দিয়ে আপনি অ্যামাজনে পাঠিয়ে দিলেন ওয়্যার হাউসে। তো এটা হচ্ছে রিটেল আরবিট্রেজ। এখানেও বেশ ভালো প্রফিট থাকে, তবে এটা হচ্ছে লার্জ স্কেলে করা সম্ভব হয় না, কারণ আপনি তো ডিসকাউন্টে অনেক প্রোডাক্ট কিনে নিয়ে আসতে পারবেন না, হয়তো এটার লিমিটেশনস থাকবে, বা এই ডিসকাউন্টটা তো আজীবন চলবে না। সুতরাং যতদিন ওই ডিসকাউন্টের প্রোডাক্ট আপনি পাবেন ততদিন আপনি সেল করবেন, এটার শেষ হয়ে গেলে হয়তো আরেকটা কোনো একটা নতুন প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে। অনলাইন আরবিট্রেজ এটা হচ্ছে পার্থক্য এতটুকুই রিটেল আরবিট্রেজের তুলনায়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি সরাসরি ফিজিক্যালি কোনো একটা সুপার শপে যাচ্ছেন বা কোনো দোকানে যাচ্ছেন, আর এটা হচ্ছে অনলাইনে, অর্থাৎ আপনি অনলাইনে খুঁজে বের করছেন, অনলাইন কোনো মার্কেট প্লেস থেকে আপনি ডিসকাউন্টে প্রোডাক্ট কিনছেন, যেটা আপনি অ্যামাজনে চেক করলেন যে ওখানে প্রাইসটা কম আছে, অ্যামাজনে বেশি আছে আর এখানে কম আছে,
আপনি একটু ক্যালকুলেশন করলেন, দেখলেন যে হ্যাঁ খরচ খরচা বাদ দিয়ে আপনার মোটামুটি লাভ থাকবে। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে অনলাইন যে এটা আছে, স্টোরটা আছে, ওখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্টটা কিনলেন, কেনার পরে অ্যামাজনে পাঠিয়ে দিলেন, অনলাইন থেকেই অ্যামাজনে পাঠিয়ে দিলেন। সরাসরি ওখান থেকে অনেক সময় পাঠাতে পারবেন, কিছু সিস্টেম আছে, ওগুলোর মধ্যে আমি এত ডিটেলস যাচ্ছি না। আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা 3PL এর মাধ্যমে পাঠাতে হয়, অর্থাৎ আপনি ওইভাবে কেনার পরে থার্ড পার্টি লজিস্টিক্সে নেবেন, নিলে তারা ওটা প্যাকেজিং লেবেলিং সব কিছু করে দেন আপনার আবার অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে দিবে। অথবা আপনি ওখান থেকে FBMও করতে পারেন। FBM কি সেটা আমি একটু পরে আসছি। তো এটা হচ্ছে রিটেল আর্বিট্রেজ এবং অনলাইন আর্বিট্রেজের পার্থক্য। এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস ঠিক করতে হবে বিজনেসের শুরুতেই, সেটা হচ্ছে যে আপনার ডেলিভারি চ্যানেল বা ফুলফিলমেন্ট চ্যানেল আমরা বলি, কোন মডেলে আপনি বিজনেস করবেন সেটা হচ্ছে FBA এবং FBM। FBA হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আর FBM মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন বা FBA এটাই জনপ্রিয়, কারণ হচ্ছে সবাই তো আর আমেরিকার অ্যামাজনের এই 21টা মার্কেট প্লেস থাকে না, তারা আসলে বিভিন্ন দেশে থাকে। অ্যামাজনের প্রচুর কান্ট্রিকে তারা হচ্ছে সেলার হিসাবে অ্যাপ্রুভাল দিয়ে রাখছে, যেমন আমরা বাংলাদেশ থেকে বসে অ্যামাজনে বিজনেস করতে পারি। তারপরে হচ্ছে এরকম বাংলাদেশে তো অ্যামাজন নাই, পাকিস্তান থেকে অ্যামাজনে বিজনেস করা যায়। তারপরে হচ্ছে এরকম আরও অনেক দেশ আছে, আমি আর দেশের নামের মধ্যে গেলাম না। ধরেন যে তারা প্রায় 170-75টা দেশের হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে রেখেছে যে তারা অ্যামাজনে সেলার হিসেবে সেল করতে পারবে। কিন্তু 170-75টা দেশে তো তাদের মার্কেট নাই, কিন্তু আমরা সেলার হিসেবে সেল করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা এই FBA সিস্টেমে আমাদের জন্য বেটার, যারা আমরা এই মার্কেট প্লেসগুলোতে থাকি না, অর্থাৎ এই দেশগুলোতে থাকি না, যেমন হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে ইউরোপিয়ান সমস্ত কান্ট্রি, তারপরে মনে করেন যে হচ্ছে সিঙ্গাপুর, তারপরে হচ্ছে আমি যদি পাশের দেশ ধরি ইন্ডিয়া, তারপরে এরকম যত দেশ আছে, UAE, তারপরে সৌদি আরব, এরকম যত দেশ আছে। কিন্তু মানে আমরা হচ্ছে এই দেশগুলোতে যদি না থাকি, তাহলে আমাদের বিজনেসটা হবে হচ্ছে অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্টটা রেখে, অর্থাৎ এর সমস্ত দায় দায়িত্ব, অর্থাৎ ডেলিভারি থেকে শুরু করে রিটার্ন যা কিছু আছে সব দায় দায়িত্ব অ্যামাজন নেবে। আপনার কোনো ঝামেলা নেই, আপনার শুধুমাত্র অ্যামাজনের যে ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউসে আপনাকে প্রোডাক্টটা পাঠানো পর্যন্ত হচ্ছে আপনার দায়িত্ব। এটাকে বলে হচ্ছে FBA। এর বিনিময়ে এই যে অ্যামাজন অনেক কাজ করবে, এর বিনিময়ে হচ্ছে অ্যামাজন একটা ফি নিবে, এটাকে আমরা বলে যাচ্ছে FBA। আর FBM ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, অর্থাৎ এই শিপিং টিপিং, মানে আপনি আপনার নিজের ওয়্যার হাউসে নিজের বাসায় রেখে প্রোডাক্ট আপনি সেল করবেন, এই কাস্টমারকে হচ্ছে শিপিংটা করতে হবে আপনাকে, হ্যাঁ, তাকে কুরিয়ার করবেন আপনি, তাকে পাঠাবেন আপনি, আবার রিটার্ন আসলেও সেটার দায় দায়িত্ব আপনার। এটাকে বলা হচ্ছে FBM। সেক্ষেত্রে অ্যামাজনের ওই কস্ট মিনিমাইজেশনটা, মানে অ্যামাজন যে ফিটা কাটবে FBA ফিস, ওটা কাটবে না, অর্থাৎ আপনার লাভ বেশি থাকবে। তো যারা এই মার্কেট প্লেসগুলোতে থাকে, এই সব দেশগুলোতে থাকে, USA, UK, কানাডা, বা হচ্ছে আপনার ইউরোপিয়ান অন্যান্য দেশ, সিঙ্গাপুর, এইসব দেশে যারা থাকে তারা FBMটা করতে পারে, কারণ তার তো বাসাই ওখানে, সে তো নিজের গ্যারেজ, ওয়্যার হাউস, নিজের যে কোনো একটা প্লেসে সে প্রোডাক্টগুলো রেখে সে বিজনেসটা করতে পারছে, এবং সে ওই দেশ থেকেই কাস্টমারকে ডেলিভারি দিতে পারছে। সো এই মডেলটা আপনি কোন মডেলে যাবেন সেটাও আপনাকে ঠিক করতে হবে। FBA ছাড়া আমরা যারা ওই মার্কেট প্লেসের বাইরে আছি তারা যে FBM করতে পারবো তা না। একটু আগে যে 3PL এর কথা বললাম, অর্থাৎ আপনার 3PL এর খরচ যদি অ্যামাজনের FBA ফিসের চাইতে কম হয়, তাহলে আপনি থার্ড পার্টি একটা লজিস্টিক্স বা থার্ড পার্টি একটা ওয়্যার হাউস আপনি ভাড়া করলেন, তারা আপনার হয়ে প্রোডাক্ট ডেলিভারি করে দেবে, অর্থাৎ আপনাকে অ্যামাজনে প্রোডাক্টটা না রাখলেও চলছে। এভাবেও কিন্তু অনেকে করে। তো এটা সাধারণত নতুন একদম যারা সেলার তাদেরকে আমি করতে নিষেধ করি, কারণ হচ্ছে অ্যামাজন তখন আবার মনে করে ড্রপ শিপিং করতেছেন। তো ড্রপ শিপিংয়ের মনে করলে আবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, এটা হচ্ছে সেকশন 3 ভায়োলেশন দিয়ে। তো নতুন যারা সেলার আছেন তাদের আমি বলবো FBAটা করা বেটার। পরবর্তীতে আপনারা যখন হয়ে যাবেন, আপনারা যখন হচ্ছে সব কিছু বুঝে যাবেন, তখন হচ্ছে বা পুরাতন সেলার হয়ে যাবেন, তখন কিছু প্রোডাক্ট FBA, কিছু প্রোডাক্ট FBM, এরকম করলে তখন আর সমস্যা হয় না। আরেকটা টিপস হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি, দিব আর কি, নতুন যারা সেলার আছেন তারা হচ্ছে FBA করাটা বেটার। এটার আরেকটা হচ্ছে মানে FBA এবং প্রাইভেট লেভেল এই দুইটা করাটা বেটার, কারণ এর আরেকটা সুযোগ হচ্ছে যে এই বিজনেসটাকে স্কেল আপ করা যায়। স্কেল আপ মানে হচ্ছে আপনি বিজনেসটাকে বাড়াতে পারবেন। তো এটার জন্যেও মোটামুটি
নতুন সেলার যারা তারা FBA এবং প্রাইভেট লেভেল এই জিনিসটা শুরু করাটা ভালো। এরপরে আসলে দ্বিতীয় ধাপে আমাদের কি করতে হবে? দ্বিতীয় ধাপে আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। প্রোডাক্ট রিসার্চ কেন করতে হবে? দ্বিতীয় ধাপে তো আমাদের আসলে অ্যাকাউন্ট খোলার কথা ছিল, কিন্তু আসলে এই জায়গাতে অনেকে ভুল করে। আপনার একটা অ্যামাজনে অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্টটা ধরেন 6 মাস পড়ে আছে, আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট খুললেন, প্রোডাক্ট রিসার্চ কিছুই করেন নাই এবং খুলে আপনি রেখে দিয়েছেন। তো এটা আসলে খুব বেশি কিন্তু আপনার কোনো কিছু লাভবান হবেন না আপনি, বরং 2-3 মাস পরেই হচ্ছে অ্যামাজন পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন চাইবে এবং তার এটাকে স্ক্যাম অ্যাকাউন্ট হিসাবে মনে করবে যে এটা হচ্ছে একটা স্ক্যাম অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্ট দিয়ে এমনি এমনি খোলা হয়েছে, এটা দিয়ে কোনো কাজ করা হবে না, সেল করা হবে না। সুতরাং আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপে মানে প্রথমে ডিসিশন নিলাম, এরপরে আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলবো না। আমাদের এবার মূল কাজ হচ্ছে আমাদের প্রোডাক্ট রিসার্চ করা। প্রোডাক্ট রিসার্চ করতে গেলে আমরা যদি প্রোডাক্টের রিসার্চ করি এবং এরপরে আমরা যদি সাপ্লায়ারকে ঠিক করে ফেলি, মানে কোন সাপ্লায়ার কাছ থেকে আমরা প্রোডাক্টটা নিব, তাহলে কিন্তু আমাদের কাজটা দ্রুত হবে। অর্থাৎ আপনি এই কাজটা করে দেন মানে ফাইনাল করে এরপরে হচ্ছে আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট খুললেন, তাহলে দ্রুত আপনার প্রোডাক্টটা অ্যাকাউন্ট খোলার কিছুদিনের মধ্যে অ্যামাজনে চলে যাবে। তখন আমরা বলে হচ্ছে হানিমুন পিরিয়ড বলে একটা ব্যাপার আছে অ্যামাজনে, যে নতুন অ্যাকাউন্ট খুলে খুব দ্রুত প্রোডাক্ট নিয়ে গেলে অ্যামাজন আপনাকে খুব বেশি প্রায়োরিটি দিবে এবং আপনার প্রোডাক্ট অনেক কাস্টমারকে দেখাবে, শো করবে, প্রচুর ট্রাফিক এনে দেবে, প্রচুর কাস্টমার নিয়ে এসে দেবে, ভালো সেল পাবেন। আচ্ছা, তো যেখানেই ছিলাম যে প্রোডাক্ট রিসার্চ আমাদের সেকেন্ড স্টেপ প্রোডাক্ট রিসার্চে এখানে আপনার খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে সঠিকভাবে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। আপনি যদি একটা ভুল প্রোডাক্ট নিয়ে যান তাহলে আপনার বিজনেস কিন্তু শেষ। আপনি যদি একটা প্রোডাক্ট ভুল নিয়ে যান তাহলে আপনার ইনভেস্টমেন্ট যে ক্যাপিটাল সেটা কিন্তু শেষ। আপনি রাতারাতি আপনার ক্যাপিটালটা আপনি লস করবেন। তো সেজন্য প্রোডাক্ট রিসার্চে কিছু স্টেপ আছে, কিছু নিয়মকানুন আছে, সেগুলো হচ্ছে কোনো প্রফেশনাল কোর্সে আপনারা পেয়ে যাবেন বা আমার এই ইসেই আছে, এই ইউটিউব চ্যানেলেই আছে। শুরুর দিকের কিছু ভিডিও আপনি দেখলে বুঝবেন যে প্রোডাক্ট রিসার্চের মেথডগুলো কীভাবে করতে, প্যারামিটারগুলো কী। তবে আমি যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে প্রোডাক্ট রিসার্চের মূল যে আমরা থিওরিটা মেনে চলি সূত্র, সেটা হচ্ছে যে লো কম্পিটিশন বাট হাই ডিমান্ড। অর্থাৎ প্রচুর মানুষ সেটা খুঁজবে, কাস্টমার ওই প্রোডাক্টটাকে খুঁজবে, অনেক ডিমান্ড আছে, বাট কম্পিটিশনটা লো, অর্থাৎ সেলার সংখ্যা কম মানুষ সেল করছে, কম বিক্রেতা সেল করছে, কিন্তু কাস্টমারের কাছে হ্যাভি ডিমান্ড, প্রচুর তারা সার্চ করে। এরকম যদি প্রোডাক্ট আমরা খুঁজে পাই, আমাদের আলটিমেট গোলটা এটাই, তাহলে ওইটা একটা উইনিং প্রোডাক্ট হিসেবে আমরা ধরি। 2 নম্বর হচ্ছে যে এইটার মান্থলি সেলস অ্যাটলিস্ট 100 থেকে 300 হতে হবে। এটা হচ্ছে মিনিমাম 100 থেকে 300 এটার মিনিমাম সেল থাকতে হবে। এর নিচে যদি হয় তাহলে আসলে আপনি প্রফিট করতে পারবেন না। অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি 100 থেকে 300-র মতো কোয়ান্টিটি সেল করতে পারবেন সেই প্রোডাক্টটাই আপনার নিতে হবে। আপনার যদি মাসে 20টা সেল হয় তাহলে আসলে এই প্রোডাক্টটা আপনি অ্যামাজনের তো কিছু খরচ আছে, সেগুলো বাদ দিয়ে আপনি কী লাভ করবেন আর কীভাবে আপনি কন্টিনিউ করবেন বিজনেস। তো সবাই তো অ্যামাজনে বিজনেস করার জন্য গিয়েছেন, প্রফিট করার জন্য গিয়েছেন। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি কেমন ধরনের সেল আসলে সেই প্রোডাক্টের আসলে সিলেক্ট করা উচিত। সেটা হচ্ছে যে মিনিমাম 100 থেকে 300 কোয়ান্টিটি যদি আপনার পার মান্থ সেল পান মিনিমাম, তাহলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এর বাইরে উপরে 400, 500, 1000, 2000 সেটা কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে প্রাইস রেঞ্জ হচ্ছে $20 থেকে $70 মোটামুটি। এটা একটা ভালো প্রাইস রেঞ্জ। $100 উপরে গেলে সাধারণত কম্পিটিশন বেশি থাকে। এখানে যে কম্পিটিশন নেই তা না, তবে এখানে যেহেতু $20 থেকে $70 প্রোডাক্ট একটু হচ্ছে প্রফিট মার্জিনটা একটু কম থাকবে, এই জন্য যারা বড় বিগার যে আছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারার বা ব্র্যান্ড আছে, তাদের চোখটা এখানে একটু কম থাকে, তারা সাধারণত আরও বেশি প্রফিট করতে চায়। আচ্ছা, লাইট ওয়েট এবং স্মল সাইজ হতে হবে। এটা শিপিংয়ের এবং আপনার যেটা অ্যামাজন ওয়্যার হাউসে রাখার ফি আছে, শিপিং সহজ হবে বা এটার হচ্ছে আপনার ক্যারি করতে সুবিধা হবে বা আপনার খরচটা কম হবে আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যে নট সিজনাল নট ফ্রাজাইল, এটাও একটা আপনার সূত্র যে সিজনাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় বিক্রি হয়। আপনারা অলরেডি জানেন হয়তো বা বুঝতে পারছেন যে শীতকালের প্রোডাক্ট যদি আপনারা বিক্রি করেন তাহলে সেটা শুধু শীতের সিজনে বিক্রি হবে। আর যদি আপনি কোনো কাচের আইটেম বিক্রি করেন, গ্লাস বা এই টাইপের কোনো কিছু, তো দেখা যাচ্ছে যে ওটা রাস্তাঘাটে এটা
নাড়াচাড়া করতে করতে শিপিং করতে করতে ভেঙে যেতে পারে, সেটার লায়াবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে। অর্থাৎ এটার নষ্ট হয়ে গেলে সেই এটা তো অ্যামাজন নেবে না বা কাস্টমার নেবে না, এটা তখন আপনার দায়িত্ব বা আপনার লস এটা। সুতরাং সেটাও আমরা একটু অ্যাভয়েড করব, যে নো সিজনাল নো ফ্রাজাইল। এরপরে হচ্ছে প্রোডাক্ট রিসার্চ কীভাবে করবেন। প্রোডাক্ট রিসার্চ সাধারণত অনেকভাবেই করে মানুষ আসলে। প্রোডাক্ট রিসার্চের সবচাইতে ভালো মেথডটা হচ্ছে ম্যানুয়াল মেথড। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে যে আপনাকে খুঁজে বের করতে হবে, সময় নিয়ে ধীরে সুস্থে 1 সপ্তাহ 15 দিন লাগবে একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে। এটা হচ্ছে ম্যানুয়াল মেথড। আপনার প্রোডাক্ট রিসার্চের টিউটোরিয়াল যেটা আছে আমার, সেখানে পাবেন। আরেকটা হচ্ছে যে টুলসের হেল্প নেওয়া। যাদের সময় কম তারা সাধারণত টুলসের হেল্প নেয়। টুলস বলতে হচ্ছে আমরা হিলিয়াম 10, জাঙ্গল স্কাউট, তারপর হচ্ছে এমজেড স্কাউট, ইগ্রো, তারপর কিপা, এই টাইপের অনেক আছে, ভাইরাল লঞ্চ, এ ধরনের অনেক টুলস আছে। তো এই টুলসগুলো ব্যবহার করে হচ্ছে অনেকে প্রোডাক্ট রিসার্চ করে, কিন্তু আমি এটা রিকমেন্ড করি না। কারণ এই টুলসগুলোর কিছু ফিল্টারিং প্যারামিটার আছে। ওই ফিল্টারিং অপশনগুলো যদি আপনি ব্যবহার করেন, আরও হচ্ছে 5,000 লোক বা 10,000 লোক একই সেম ফিল্টারিং অপশন ব্যবহার করে, তাহলে আসলে প্রোডাক্ট, এরা তো টুলস, সে হচ্ছে আপনাকেও যে প্রোডাক্ট সাজেশন দেবে, ওই 10,000 লোককেও সেই প্রোডাক্ট সাজেশন দেবে। সুতরাং এখানে 10,000 লোক যদি একটা প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে তো এটা রাতারাতি স্যাচুরেশন হয়ে যাবে। সো প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে টুলসগুলোতে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন যে আপনি সার্চ ভলিউম দেখে নিতে পারেন, বা অন্যান্য যেসব ডাটা আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমি তবে রিকমেন্ড করি যে আপনার হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে প্রোডাক্ট রিসার্চ করাটা ভালো। এবার হচ্ছে স্টেপ 3তে হচ্ছে সোর্সিং অ্যান্ড ব্র্যান্ডিং। আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছেন সেটা আসলে কোথা থেকে নেবেন, সেটার কাজটা হচ্ছে এইটা, যে আপনি কোথা থেকে এই প্রোডাক্টটা সোর্স করবেন। আপনি নিজে যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে কোনো অসুবিধা নাই, আপনি নিজেই তো তৈরি করছেন, এটাই আপনি সোর্স করবেন। কিন্তু যদি আপনি নেন হচ্ছে আলিবাবা বা গ্লোবাল সোর্স, 1688.com বা লোকাল ম্যানুফ্যাকচারার, ইভেন বাংলাদেশ থেকেও আপনারা নিতে পারবেন। সব প্রোডাক্ট পারবেন না, কিছু কিছু প্রোডাক্ট নিতে পারবেন। কিছু কিছু প্রোডাক্টের রেস্ট্রিকশন আছে, নিতে গেলে বা নেওয়া যাবে না একদমই তা না, নিতে পারবেন, বিভিন্ন সিস্টেমে আর কি নেওয়া যায়। এগুলা ডিটেলস হচ্ছে আপনারা কোর্সের মধ্যে পেয়ে যাবেন কীভাবে নেবেন। তো যাই হোক, আপনারা যে সোর্সিং এবং ব্র্যান্ডিং আপনাদেরকে করতে হবে, এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নিজের নাম, ব্র্যান্ডের নাম ঠিক করতে হবে, লোগো তৈরি করতে হবে, যে প্যাকেজিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্যাকেজিং আপনাকে করতে হবে, যত সুন্দর হবে তত কাস্টমার ওটার অ্যাট্রাকটিভনেস থাকবে এবং কাস্টমার কিনবে। এবং এই দুইটা কাজ হচ্ছে আপনাকে স্টেপ 3তে এসে করতে হবে। তো আলিবাবার কথা বলছিলাম যে আলিবাবা মোটামুটি এখানে চিপে পাওয়া যায়, বা চায়নার যে কোনো আরও যে হোলসেল যে এগুলো আছে, মার্কেট প্লেসগুলো আছে, সেখানে আপনি চিপে প্রোডাক্ট পাবেন। এর বাইরে আপনি যদি লোকাল ম্যানুফ্যাকচারার, যে আপনি ইউএসএতে আছেন, ইউএসএর লোকাল ম্যানুফ্যাকচারার, আপনি ইউকেতে আছেন, ইউকের লোকাল ম্যানুফ্যাকচারার যদি খুঁজে বের করতে পারেন, সেটাও কিন্তু একটা ভালো অপশন, যে তাহলে আপনাকে চায়না থেকে নিতে হচ্ছে না। বিশেষ করে এখন যদি আমি বলি যে ইউএসএ এবং চীন, এই আমেরিকা এবং চীন, তারা পাল্টাপাল্টি হচ্ছে ট্যাক্স বসাচ্ছে, এবং অনেক বেশি পরিমাণ ট্যাক্স। আসলে এইটা শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াবে এবং বিজনেসের অবস্থা কী হবে আপাতত বলা যাচ্ছে না। তবে আলটিমেটলি এটা সেলাররা দেবে না, এটা কাস্টমাররাই বেয়ার করবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তের বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন অন্য মার্কেট প্লেসে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশে বিজনেস করাটা ভালো। ইউএসএতে এখন যারা নতুন এন্ট্রি করছেন তাদের ইউএসএতে শুরু করাটা উচিত হবে না, কারণ চায়না থেকে আপনি প্রোডাক্ট ইউএসএতে নিতে গেলে আপনাকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে, এবং সেক্ষেত্রে অত দাম দিয়ে আসলে তখন চাইনিজ প্রোডাক্ট মানুষ কিনবে নাকি লোকাল ম্যানুফ্যাকচারার তাদের প্রোডাক্ট কিনবে, এটা একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এটা একটু দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে আপনার মুভ করা উচিত আর কি, যে কোন মার্কেটে আপনারা হচ্ছে মুভ করাটা বেটার হবে। এরপর হচ্ছে স্টেপ 4 হচ্ছে আপনাকে সেলার অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট খোলার জন্য একদম সংক্ষিপ্ত যদি আমি বলি, তাহলে হচ্ছে আপনার একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি লাগবে, পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড, এগুলো প্রয়োজন হবে। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রত্যেকটা ডকুমেন্ট এবং প্রত্যেকটা জায়গায় আপনার নাম এবং অ্যাড্রেস একদম সেম হতে হবে। সামান্য চেঞ্জ হলে অ্যামাজন মেনে নেয়, কিন্তু
সেটা মানবে কিনা এর কিন্তু গ্যারান্টি নাই। সুতরাং আপনার প্রত্যেকটা জায়গায়, সেটা আইডি হোক, পাসপোর্ট হোক, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক, যত জায়গা আছে সব জায়গাতেই আপনার নাম এবং অ্যাড্রেস একই হতে হবে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা থাকলেই হচ্ছে। এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টেটমেন্ট দিতে হবে। এরপরে হচ্ছে আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বাংলাদেশি ডেবিট কার্ড দিয়ে হবে না, বাট ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড হলে আপনার হবে। ক্রেডিট কার্ড ডুয়াল কারেন্সি বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হলে হবে। কারণ হচ্ছে এখান থেকে আপনার অ্যাকাউন্ট খোলার সময় অ্যামাজন $39.99 US ডলার, এটা হচ্ছে আপনার প্রফেশনাল প্ল্যানের জন্য আপনার চার্জ করে নেবে। এরপরে হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে। আপনি যে দেশে আপনি থাকেন ওটা হচ্ছে আপনার বিজনেস লোকেশন, ওই বিজনেস লোকেশনের একটা মোবাইল নাম্বার লাগবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, আপনি যদি ইউএসএ ইউকে হন বা সৌদি আরব, দুবাই, যে জায়গারই হন না কেন সেইখানকার একটা মোবাইল নাম্বার লাগবে। একটা ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেসটা একদম নতুন হতে হবে, মানে আমার রিকমেন্ডেশন এটা। অনেক আমার সাথে একমত নাও হতে পারেন, বাট পুরাতন ইমেল অ্যাড্রেস হলে অনেক সময় ঝামেলা হয়। তার অনেক কারণ আছে, আমি ব্যাখ্যায় গেলাম না। আপনার একদম ব্র্যান্ড নিউ একটা ইমেল অ্যাড্রেস খুলবেন আপনি, সেটা এই কাজে ব্যবহার করবেন। এরপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশন আপনি যদি ইউএসএতে থাকেন তাহলে তো সিটিজেন হিসাবে এটা আপনি এসএসএন, ইআইএন এগুলো দিবেন। এর বাইরে হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল সেলার হন অথবা অর্থাৎ নন ইউএস সিটিজেন হন তাহলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা খুবই সাধারণ, এটা হচ্ছে আপনার 1-2 পাতা জাস্ট ফিল আপ করলেই হয়ে যাবে। এটা মানে খুব বেশি জটিল কোনো কিছু না। আপনারা অ্যাকাউন্ট ওপেন করার পরে ডিপোজিট মেথড, তারপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এর বাইরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাকে পাশাপাশি আলিবাবাতেও অ্যাকাউন্ট খুলতে হবে, বা পিয়ানারে আমরা বিজনেস মানে টাকাটা আনবো পিয়ানারের মাধ্যমে, পিয়ানারও আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। পিয়ানারও সাধারণত আপনার পাসপোর্ট বা যে এনআইডি আছে বাংলাদেশ সেটা দিয়ে আপনারা খুলতে পারবেন। এরপরে হচ্ছে কী করতে হবে, এরপরে আমাদেরকে এই ডকুমেন্টগুলো রেডি করার পরে আমরা হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রালে যাব। যার পরে ওখানে রেজিস্টার নাও বা সাইন আপ এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের সেলার সেন্ট্রাল নিবন্ধন করব। ওখানে 2টা প্ল্যান আছে শুরুতে আপনি পাবেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান আর একটা প্রফেশনাল প্ল্যান। ইন্ডিভিজুয়াল প্ল্যান মানে হচ্ছে আপনার যারা শুরুতে আর কি 40টার বেশি কম পণ্য সেল হবে তারা ইন্ডিভিজুয়াল প্ল্যান নিতে পারেন, অথবা না হলে হচ্ছে $39.99 যে ডলারের যে আপনার মান্থলি ফি সেটা কেটে নেবে। তো এটা আবার করা যায়, এটা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল প্ল্যান থেকে প্রফেশনাল প্ল্যানে আপনি ডাউনগ্রেড করতে পারবেন, মানে মার্জ করা যায় আর কি। এটা থেকে ওইটা, ওটার থেকে ওইটা, এটা আপনার যে কোনো সময় যাওয়া যায়। তো যদি আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকেন তাহলে হচ্ছে আপনার মাসিক $39.99 কাটবে না। আপনার প্রত্যেকটা যে পণ্য আছে বা মানে প্রোডাক্ট আছে একবার সেল হইলেই 99 মানে 0.99 সেন্ট 99 সেন্ট করে আপনার কেটে নেওয়া হবে। এটা এখানে লিমিটেড কিছু ফিচার আছে, আপনি পিপিসি মার্কেটিং করতে পারবেন না। আর প্রফেশনাল প্ল্যান হচ্ছে আপনি যারা সাধারণত 40টা বেশি প্রোডাক্ট সেল হবে মাসে, তাদের এইটাতেই থাকা লাভ। কারণ হচ্ছে না হলে $40 বেশি তো আপনাকে দিতে হবে ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকলে। তার মানে হচ্ছে আপনি যদি 50টা প্রোডাক্ট সেল করেন তাহলে তো আপনাকে ওই ইন্ডিভিজুয়াল প্ল্যানে আপনাকে $50 মতো দিতে হচ্ছে, তখন ওটাতে থাকা কিন্তু আপনার যুক্তিযুক্ত হচ্ছে না। সো তখন আপনার প্রফেশনাল প্ল্যান নিতে হবে। আপনি মাসে 40টা বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আপনার হচ্ছে $39.99 কেটে নেবে মাসিক প্ল্যান, এবং আপনি এখানে বাকি যত ফিচার আছে সেগুলো আপনি পাচ্ছেন, যেমন পিপিসি মার্কেটিং করতে পারবেন, অ্যাডভার্টাইজিং যেটা আমরা বলে থাকি। এবার হচ্ছে স্টেপ 5 হচ্ছে 5 হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট লিস্টিং। আপনি অ্যাকাউন্ট খুলে ফেললেন, এরপর হচ্ছে আপনাকে অ্যামাজনে প্রোডাক্ট লিস্ট করতে হবে। অ্যামাজনে আপনি প্রোডাক্ট লিস্টিং তৈরি করা মানে হচ্ছে একটা প্রোডাক্ট পেজ তৈরি করা, যে প্রোডাক্টে মানে কাস্টমার সার্চ দেবে, সার্চ দিয়ে আপনার প্রোডাক্টটা পাবে এবং সেখানে এসে আপনার প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য তারা পেয়ে যাবে, ছবি টবি ইত্যাদি যত তথ্য আপনি দিবেন। এর মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্ট টাইটেল থাকে সাধারণত, তারপর হচ্ছে বুলেট পয়েন্ট থাকে, প্রোডাক্ট ডিসক্রিপশন থাকে, তারপর হচ্ছে আপনি এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন যেন কাস্টমাররা খুঁজে পাই। এটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা বলি, এসইও। না হলে আপনি সেল করতেছেন জুতা, আর এখানে জুতা সম্পর্কিত মানুষ যত কিওয়ার্ড লিখে সার্চ দেয় আপনি সেগুলোর কিছুই দিলেন না, তাহলে মানুষ তো খুঁজে পাবে না। এই জন্যে ওই জুতা সম্পর্কিত মানুষ যত ধরনের শব্দ দিয়ে সার্চ দিতে পারে এগুলো আপনাকে একটু চিন্তা করতে হবে, অথবা আপনার টুলস আছে, অথবা অ্যামাজন আপনাকে সাজেশন দেবে এই কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো আপনি
এখানে আপনার এই যে ডেসক্রিপশন, তারপর হচ্ছে টাইটেল এবং বুলেট পয়েন্ট আপনাকে ব্যবহার করতে হবে। এবার আপনি যে ছবিগুলো দেবেন সেই ছবিগুলো অত্যন্ত হাই কোয়ালিটির হতে হবে। আপনি নিজে প্রফেশনাল যদি ফটোগ্রাফার হন বা ইমেজ এডিটর হন তাহলে আপনি নিজে করতে পারেন, না হলে আপনি কোনো প্রফেশনালকে দিয়ে করাই নেবেন। সাধারণত ছবিগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলেই ভালো। এরপরে হচ্ছে আপনার প্রাইস বসাতে হবে, তারপরে হচ্ছে লিস্টিং করার সময় এসকিউ মানে আপনি স্টক কিপিং ইউনিট আর কি, সেটা বসাতে হবে, কোয়ান্টিটি দিতে হবে। এগুলো এখন মাথায় নেওয়ার দরকার নেই, এগুলো হচ্ছে আপনারা যখন এই কাজটাতে নামবেন তখন এগুলো খুবই সহজ, এগুলো খুব বেশি জটিল কোনো কিছু না। টার্মগুলো শুনলে মনে হচ্ছে না জানি কি, আসলে কিছুই না। মানে প্রাইস দিতে হবে তো বুঝতেছেনি। এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট, আপনার কয়টা আছে, কয়টা সেল হলো সেটার একটা আইডেন্টিটি। এবার হচ্ছে কোয়ান্টিটি, কতটা প্রোডাক্ট আপনি আসলে নিয়ে গিয়েছেন শুরুতে অ্যামাজন ওয়্যার হাউসে, 100, 200, 500 সেটার কোয়ান্টিটি। তো এইগুলো দিতে হবে। এরপর হচ্ছে ব্যাক এন্ড সার্চ টার্মস, ওই একই রকম আপনি যেরকম প্রোডাক্ট পেজে হচ্ছে আপনি যেরকম কিওয়ার্ডগুলো ইউজ করবেন সেরকম আপনাকে ওই লিস্টিংয়ের সময় আপনাকে ব্যাক এন্ডেও কিছু কিওয়ার্ড ইউজ করতে হয়, যেগুলো সার্চের জন্যে কাস্টমার সার্চ করলে যেন পাই সেটার কাজ করে আর কি অ্যালগরিদমের সাথে। আচ্ছা, এখন আপনার এখানে একটা টিপস দিয়ে দিই যারা নতুন সেলার, যে অবশ্যই টাইটেল এবং বুলেট পয়েন্টে আপনার বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং হচ্ছে এইখানে যদি দেওয়া হয় তাহলে এটা বেশি ভালো কাজ করে। আপনার টাইটেলে এবং বুলেট পয়েন্টে থাকতেই হবে যেসব মানে মেন প্রাইমারি যে কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে ব্যবহার করতে হবে ভালো মানে আপনার রেজাল্ট পাওয়ার জন্য, যে কাস্টমার সার্চ দিলে যেন আপনাকে পেয়ে যায়, আপনার প্রোডাক্টটা পেয়ে যায় আর কি। এরপর হচ্ছে স্টেপ 6 হচ্ছে আপনি লিস্টিং করে ফেললেন, এখন হচ্ছে আপনি আপনার যে সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারকে আপনি বা ম্যানুফ্যাকচারার আছে তাকে আপনি বললেন যে তুমি এই প্রোডাক্টটা ওয়্যার হাউসে পাঠিয়ে দাও। তো এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার অ্যামাজনে আপনি শিপিং ক্রিয়েট করতে হবে আপনাকে, এবং পাশাপাশি আপনি ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করে তাকে হচ্ছে আপনার এই ওয়্যার হাউসের অ্যাড্রেস দিতে হবে। সুতরাং সেই জন্য আপনার এই অ্যাড্রেসটা পাই, অ্যামাজনের ওয়্যার হাউসের অ্যাড্রেসটা পাই, এবং এই অ্যাড্রেস পাওয়ার পরে সেই জন্য ওই কার্টুনটা রেডি করে বা আপনার প্রোডাক্টে হচ্ছে ওই বারকোড টোড লাগানোর পরে ওই কার্টুনটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দেয়। সুতরাং আপনি অ্যামাজনে আপনাকে আগে শিপিং ক্রিয়েট করতে হবে। শিপিং এখানে শিপিং প্ল্যান ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে আপনার এই অ্যাড্রেস এবং বারকোড ম্যানুফ্যাকচারকে পাঠিয়ে দেবেন। তারপর ওটা প্যাকিং করবে, তারা গাইডলাইনগুলো জানে, এগুলো নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। মোটামুটি যারা অ্যামাজনে তার প্রচুর প্রোডাক্ট পাঠায়, সুতরাং তার গাইডলাইন মেনেই পাঠাবে। এবারে মনে করেন যে আপনি ডিএইচএল আছে, ইউপিএস আছে, তারপর ফেডেক্স আছে, অথবা চাইনিজ কোনো ফ্রেট ফরওয়ার্ডার, তাদের মাধ্যমে আপনি এখানে শিপ করতে পারেন অ্যামাজনে শিপ করলে অ্যামাজনে যখন প্রোডাক্ট চলে আসবে, অ্যামাজনে প্রোডাক্ট চলে আসলে আপনার মানে অ্যামাজন যখন রিসিভ করবে তখন আপনার প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে হচ্ছে কাস্টমার তখন কিনতে পারবে। মানে এর আগে হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাবে, আনঅ্যাভেলেবেল দেখাবে, আপনার প্রোডাক্টটা অ্যামাজনে আসার সাথে সাথে এটা অ্যাক্টিভ দেখাবে এবং কাস্টমার তখন কিনতে পারবে। এরপরে মনে করেন যে আপনি তো লিস্টিং করলেন, প্রোডাক্টটা অ্যাক্টিভ হলেও কিন্তু সাথে সাথেই কি আসলে আপনার সেল আসবে? আসলে সাথে সাথে আপনি যদি খুব বেশি লাকি হন তাহলে তো আসবেই। সাধারণত প্রোডাক্ট রিসার্চ ঠিকমতো করলে সেল আসা শুরু হয়। কিন্তু এটাকে আরেকটু ইনক্রিজ করলে, আরেকটু ধরেন যে এটাকে আপনি বাড়াতে চাইলে শুরুতে আপনার কিছু কাজ আছে, সেগুলোকে আমরা বলেছি প্রোডাক্ট লঞ্চ করা। সেই লঞ্চিং স্ট্র্যাটেজিস আছে কিছু, যেমন ধরেন যে আপনি পিপিসি অ্যাড রান করবেন। পিপিসি অ্যাড অ্যামাজন স্পন্সর্ড অ্যাড ক্যাম্পেইন, এখানে হচ্ছে এই অ্যাড যখন আপনি রান করবেন মানে পে পার ক্লিক অ্যাড, তখন কাস্টমার সার্চ দিলেই আপনার প্রোডাক্টের সামনে চলে যাবে, কাস্টমার সামনে চলে যাবে। এবং এর জন্য অ্যামাজনকে ফি দিতে হবে। যতগুলো ক্লিক করবে কাস্টমার, মানে 10 জন ক্লিক করলো, তাহলে ওই 10টা ক্লিকের জন্যই আপনাকে পে করতে হবে। এর মধ্যে একজনও নাও কিনতে পারে, বা 2 জন কিনতে পারে, বা 10 জনে কিনতে পারে, সেটা আপনার কপালের ব্যাপার। আর বাকিটা হচ্ছে কিন্তু অ্যামাজন কিন্তু পে পার ক্লিক, মানে এক ক্লিকের জন্য ওই প্রোডাক্টের উপরে ক্লিক করলে আপনার কাছ থেকে টাকা কেটে নেবে। এরপরে আপনি আর কি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, আপনি হচ্ছে গিভঅ্যাওয়ে দিতে পারেন, আপনি ডিসকাউন্ট দিতে পারেন, ডিসকাউন্ট কুপন, তারপর হচ্ছে আপনি ভাইন রিভিউয়ার প্রোগ্রামে এনরোল করতে পারেন। এটা অবশ্য সব দেশে নাই। এগুলো কি জিনিস, এগুলো সব কোর্সের মধ্যে আছে, আপনারা পাবেন। এত ডিটেলস এত সংক্ষিপ্তভাবে বলা সম্ভব না, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে অলরেডি। এবারে স্টেপ 8, মনিটর অপটিমাইজেশন। আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, আপনি লিস্টিং করেছেন, এরপর হচ্ছে আপনাকে
ইয়ে করতে হবে, মনিটর এবং অপটিমাইজ করতে হবে। মনিটর করতে হবে হচ্ছে আপনার সেলস ট্র্যাক করতে হবে, কনভার্সন রেট এগুলো দেখতে হবে যে আপনার পিপিসির যে অ্যাড চালাচ্ছেন আপনার লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, অর্থাৎ খরচ বাদ দিয়ে সেগুলো করতে হবে, দেখতে হবে। এবার হচ্ছে আপনার ইমেজ, টাইটেল, প্রাইস এগুলো কাজ করতেছে কিনা এগুলো হচ্ছে এবি টেস্ট করতে হবে। ওর ভেতরে আছে, অ্যামাজনের ভেতরে কীভাবে করতে আপনারা এটা পরবর্তী অ্যাডভান্স লেভেলে যখন যাবেন জানতে পারবেন। না হলে আপনাকে ইমেজ, টাইটেল, প্রাইস এগুলো চেঞ্জ করতে হবে, কমাতে হবে, বাড়াতে হবে, বা ভালো কোয়ালিটি ইমেজ নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে কাস্টমার রিভিউ, তারপরে হচ্ছে ফিডব্যাক, এগুলো আপনাকে অনুসরণ করতে হবে। তারপরে হচ্ছে পিপিসি ক্যাম্পেইনে কোনো ঝামেলা আছে কি না, পিপিসি ক্যাম্পেইনে খালি ক্লিক হচ্ছে কিন্তু সেলস আসছে না, সেক্ষেত্রে আপনার পিপিসি ক্যাম্পেইনে কিওয়ার্ডগুলোতে সমস্যা থাকতে পারে, সেগুলো আপনাকে ঠিক করতে হবে। এবং আলটিমেটলি আপনাকে ইনভেন্টরিটা ম্যানেজ করতে হবে, ইনভেন্টরির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি একটা প্রোডাক্ট নিয়ে গেলেন, খুব দ্রুত সেল হয়ে গেল এবং স্টক আউট হয়ে গেল, এটা খারাপ, এটা হওয়া যাবে না। সুতরাং ওদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ইনভেন্টরি কী অবস্থা, প্রতিদিন কেমন সেল হচ্ছে, এবং পুনরায় স্টকিং, অর্থাৎ সেকেন্ড টাইম আপনি রিকুইজিশন দিতে হবে, আপনাকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে, আপনি সেটা আপনার খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে স্টেপ 9, স্কেল ইউর বিজনেস। এইটা হচ্ছে আপনার সেকেন্ড যে প্রোডাক্ট সেটা হচ্ছে আপনাকে লঞ্চ করতে হবে, বা আপনার আরও কী করা যায় আপনার বিজনেসটাকে স্কেল আপ করার জন্যে, সেটা নিয়ে মূলত হচ্ছে এই স্টেপ। যেমন হচ্ছে আপনার বিজনেস যদি ভালো হয়, আপনি যদি সব কিছু ধীরে ধীরে বুঝে গেছেন, আপনার বিজনেস ভালো হচ্ছে, দ্বিতীয় তৃতীয় প্রোডাক্ট আপনি লঞ্চ করে ফেলছেন, আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করে ফেলুন। অর্থাৎ এখন আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি এতদিনও না করে থাকেন, আসলে ব্র্যান্ড রেজিস্ট্রির দিকে চলে যান। এবার হচ্ছে আপনি ওন ই কমার্স সাইট তৈরি করতে পারেন, এটা অপশনাল, আপনার করতেই হবে এরকম না। অনেকে ভুল মনে করে যে প্রাইভেট লেভেলে হয়তো ই কমার্স সাইট লাগবে, এটা মূলত হোলসেলের জন্য ম্যান্ডেটরি। বাট ই কমার্স সাইট হচ্ছে আপনার নিজের ই কমার্স সাইট আর কি। আপনি একটা ই কমার্স সাইট তৈরি করেন, সেখানে আপনার যে নিজের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আস্তে আস্তে জনপ্রিয় করার চেষ্টা করেন, ওখান থেকেও আপনি সেল পাবেন। এটা কিন্তু অ্যামাজনের বাইরে। এবার হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করতে পারেন, যেমন ধরেন যে টিকটক আছে, ফেসবুক আছে, তারপর হচ্ছে ইউটিউব আছে, এইসব জায়গায় যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে বা ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে ব্যবহার করে আপনার প্রোডাক্টকে আপনি করতে পারেন, মার্কেটিং করতে পারেন এবং কাস্টমারের সামনে নিয়ে যেতে পারেন। এখান থেকেও কিন্তু প্রচুর প্রোডাক্ট কাস্টমার আসে আর কি, এটা কনভার্সন ভালো হয়। এবার হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো আছে অন্যান্য, আপনি হয়তো ইউএসএতে আছেন অথবা ইউকেতে আছেন, ধীরে ধীরে আপনাকে অন্য মার্কেটগুলোতে এক্সপ্যান্ড করতে হবে। অর্থাৎ আপনি একটা দেশের মার্কেটে আছেন, আপনাকে ইউএসএ থাকলে ইউকে, কানাডা বা হচ্ছে ইউএই, এই ধরনের মার্কেটগুলোতে ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে হবে। এবং মাথায় রাখতে হবে যে আপনার বিজনেসটা এক দেশের জন্য না, আপনার বিজনেসটা যত বেশি দেশে করা যায়, সেক্ষেত্রে হয়তো আপনার ম্যানপাওয়ার লাগতে পারে, আপনার হচ্ছে প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে। তো ওই লেভেলে গেলে তারপরে হচ্ছে আপনার এক্সপ্যান্ড করা উচিত। আর একই সাথে আপনি যদি চান, যদি পারেন, তাহলে একটা অ্যাকাউন্টে, অ্যামাজনের অ্যাকাউন্ট তো একটাই, এবং এই অ্যাকাউন্টে কিন্তু সব মডেলে বিজনেস করা যায়। আমি যেগুলো বললাম, প্রাইভেট লেভেল, হোলসেল, তারপর আরবিট্রেজ, সবই করা যায়। আপনি অন্যান্য মডেলের বিজনেসগুলোও ট্রাই করবেন। কারণ হচ্ছে আপনি প্রাইভেট লেভেল করছেন ঠিক আছে, কিন্তু আপনি এর মাঝে মাঝে আপনি একটা ভালো প্রোডাক্ট পেলে, বা আপনি হচ্ছে করে দেখতে পারেন, আরবিট্রেজ করে দেখতে পারেন, আপনি হচ্ছে হোলসেল করে দেখতে পারেন, যে হচ্ছে কোনো একটা ভালো কোম্পানির যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান, এটাতে অ্যামাজনের কোনো সমস্যা নাই। আপনি যদি পারেন, তাহলে আপনি ধীরে ধীরে অন্য মডেলের বিজনেসটা ট্রাই করতে পারেন। কারণ আপনি দেখা যাচ্ছে যে প্রাইভেট লেভেলে যে বিজনেস করছেন, সেটা হচ্ছে হোলসেলে হয়তো তার চাইতে বেশি চলে আসতে পারে। অথচ আপনি যদি ওটা ট্রাই না করেন, চেষ্টাই না করেন, তাহলে তো আপনি কখনো জানতে পারবেন না। আপনি হোলসেলে আছেন, কিছুদিন পরে আপনার হোলসেলের ওই যে কোম্পানিটা আছে, সে আপনাকে প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিল, তাহলে তো আপনার অ্যাকাউন্ট সাথে সাথে একদম বসে গেল, আপনার বিজনেসটা বসে গেল। সুতরাং আপনার যদি পাশাপাশি প্রাইভেট লেভেল থাকে বা জেনারিক কোনো প্রোডাক্ট সেল করেন, তাহলে ওকে, কোনো সমস্যা নেই। হোলসেল বন্ধ করছে, আপনার অন্য বিজনেসটা, অন্য মডেলটা চালু আছে, সুতরাং আপনি অন্য মডেলগুলো পাশাপাশি চালু রাখতে পারেন। তো অ্যামাজনে আসলে সফলতা পেতে গেলে কি কি লাগবে? অ্যামাজনে সফলতা পেতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে আপনার পরিশ্রম, এরপরে ধৈর্য লাগবে, প্রচুর ধৈর্যের ব্যাপার। ভয়ের কিছু নাই, আপনি এমন কোনো বিজনেস, এমন কিছু পাবেন না যে আপনি শুয়ে বসে ঘুমায় আপনি করতে পারবেন। আপনি যদি একবার দাঁড় করাতে পারেন, ধৈর্য দিয়ে কাজগুলো শেষ করে, তাহলে এটা কিন্তু একটা বেশ ভালো একটা প্যাসিভ ইনকামের একটা সোর্স হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আপনার পরিশ্রম লাগছে, আপনার ধৈর্য লাগছে,
তারপরে হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি লাগছে, যখন যেটা আপনার স্ট্র্যাটেজি ফলো করতে হবে, নেওয়া উচিত, সেটা হচ্ছে আপনাকে নিতে হবে এবং নিয়মিত আপনার বিজনেসের দিকে খেয়াল রেখে আপনি এটা বিশ্লেষণ করতে থাকবেন। আরও কী করলে ভালো হয়, রিপোর্টগুলো কেমন আসছে, হ্যাঁ, অন্যান্য যারা তারা কীভাবে ভালো করছে, এই জিনিসগুলো আপনার বোঝাটা খুব জরুরি। এবং একবার সেট আপ হয়ে গেলে এটা কিন্তু আসলেই একটা প্যাসিভ ইনকাম সোর্স। অনেকেই বলে এটা প্যাসিভ ইনকাম না, কারণ হচ্ছে এর পিছনে তো আপনি সবসময় একটা পরিশ্রম করে যাচ্ছেন, সুতরাং এটা অ্যাক্টিভ ইনকাম। আমি বলি যে না, এটা প্যাসিভ ইনকাম, কারণ হচ্ছে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি হয়তো 8 ঘন্টা পরিশ্রম করছেন, কিন্তু আপনি যে বাকি যে 16 ঘন্টা, সেই 16 ঘন্টা কিন্তু হচ্ছে আপনি ঘুমাচ্ছেন যখন, তখনই কিন্তু আপনার প্রোডাক্ট সেল হচ্ছে। এবং আপনি একটা পর্যায়ে যে আসলে আপনার তখন খুব বেশি পরিশ্রম করা লাগবে না, তখন অটোমেটিক সেল চলে আসবে, প্রোডাক্ট লঞ্চ করলেই সেল চলে আসবে, কারণ আপনি তখন সব কিছু শিখে গিয়েছেন। সো এটা প্যাসিভ ইনকামের একটা কিন্তু ভালো সোর্স। সুতরাং আর বেশি ভিডিওটা বড় করতে যাচ্ছে না, এটাই ছিল মূলত অ্যামাজনে বিজনেস করার 2025 সালের একটা কমপ্লিট গাইডলাইন। এটা আপনারা যদি ফলো করেন এবং এই অনুযায়ী আপনারা বিভিন্ন রিসোর্স যদি খুঁজে বের করেন, অনলাইনে প্রচুর রিসোর্স আছে, আপনারা যেটা ইউটিউবে বা অন্যান্য ওয়েবসাইটে প্রচুর রিসোর্স পাবেন। আপনারা আমি যে স্টেপগুলো বললাম, স্টেপ ধরে ধরে রিসোর্সগুলো যদি খুঁজে বের করতে পারেন তাহলে শিখতে পারবেন। অথবা যদি মনে করেন যে না, এত আমার খোঁজাখুঁজির সময় নাই, তাহলে আপনারা সরাসরি কেরিয়ার গুড়ে আমাদের রেকর্ডেড কোর্স আছে, এটা 35 ঘন্টার একটা কোর্স, এটা হচ্ছে 79টা টিউটোরিয়ালে এই যে স্টেপগুলো বললাম সমস্ত স্টেপ খুব সুন্দরভাবে লাইভ রেকর্ড করে ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই কোর্সটা করলে আপনারা যারা একদমই অ্যামাজন সম্পর্কে কিছু জানেন না, তারা থেকে শুরু করে যারা মোটামুটি জানেন, সবাই আপনারা অ্যামাজনে একটা বিজনেস করার একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন। অলরেডি আমাদের প্রায় 750-800 মতো স্টুডেন্ট হয়ে গিয়েছে এবং অনেকেই এখানে সফলভাবে বিজনেস করছে। সুতরাং আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে হচ্ছে এই যে এখন যে নাম্বারটা দেখাচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করেন, অথবা এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন বা যেতে পারেন, যে সরাসরি ওখান থেকে আপনারা পারচেস করতে পারেন। আলটিমেটলি হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্টেড হওয়াটাই বেটার। হোয়াটসঅ্যাপে কানেক্টেড হলে আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিব কীভাবে কোর্সটা পারচেস করবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।